হ্যালো এভরিওয়ান। আমাদের আগের ভিডিওতে আমরা পড়েছিলাম স্কেলেটাল মাসল ফিজিওলজি নিয়ে, এবং এইখানে আমরা আজকের ভিডিওতে আমরা পড়বো স্কেলেটাল মাসল কিভাবে কন্ট্রাক্ট করে সেটা নিয়ে। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে মাসলকে আমরা ইন মেডিকেল টার্মে সার্কো বলি, ঠিক আছে? তাহলে সার্কো মানে হচ্ছে ফ্লেশ অর মাসল। এখন একটা সেলে যেরকম সেল মেমব্রেনকে আমরা প্লাজমা মেমব্রেন বলি, একইভাবে মাসেলের যে মেমব্রেনটা সেটাকে আমরা বলি সার্কোলেমা, ঠিক আছে? এবং সেলে যেরকম আমরা সাইটোপ্লাজম বলি, এখানে আমরা বলি সার্কোপ্লাজম। সেলে যেরকম আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, সেরকম মাসেলে এটাকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এখানে একটা স্ট্রাকচার দেখা যায়, ঠিক আছে? এই স্ট্রাকচারটাকে বলা হয় টি টিউবুল। টি টিউবুল জিনিসটা কি আসলে? It's the continuation or projection of this sarcolemma, ঠিক আছে? এই সাদা অংশ যেটা দেখা যাচ্ছে সেটা টি টিউবুল। টি টিউবুলের পাশে একটা জায়গা দেখা যায় এরকম, এই যে এরকম। এই জায়গাটা হচ্ছে আপনার সার্কোপ্লাজমিক রেটিকুলাম, যেখানে প্রচন্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে, ঠিক আছে? এটা কি? রিচ ইন ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে? গেল। এখন আমরা পরের একটা ছবিতে যাই। এখানে আমাদের জানতে হবে বা আমরা জানবো যে মাসল ইনারভেশন কিভাবে হয় বা কোথায় হয়। মাসল ইনারভেশনটা মেইনলি হয় ঠিক ইন দ্য বেলি অফ দ্য মাসল অর মিডল অফ দ্য মাসল বাই দ্য মেইন নার্ভ টার্ম। ওকে, তারপরে কি হয়? এটা ব্রাঞ্চ আউট হয়। হ্যাঁ, এই মেইন নার্ভটা ব্রাঞ্চ আউট হয় এবং এক একটা মাসেলের মিডল পোর্শনে যেয়ে সে সাপ্লাই দেয়, এবং তারপরে সেইখান থেকে সেই ইম্পালস গুলো ধীরে ধীরে দুই দিকে মাসেলের এন্ডে ছড়ায় যায়, ঠিক আছে? এখন এই যে নার্ভটা দেয়, এটা হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন কয় টাইপের আছে জানা আছে আপনাদের? দুই টাইপের, ঠিক আছে? টু টাইপস। একটা হচ্ছে আপার মোটর নিউরন, আরেকটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরনটা সাপ্লাই দেয় ফ্রম দ্য ব্রেইন টু দ্য স্পাইনাল কর্ড, আর লোয়ার মোটর নিউরন ফ্রম দ্য স্পাইনাল কর্ড টু দ্য পেরিফেরি, ঠিক আছে? তাহলে এইখানে এই যে নার্ভটা, সেটা আপনাকে কি টাইপের নার্ভ মনে হয়? অবশ্যই এটা স্পাইনাল কর্ড থেকে নিয়ে পেরিফেরিতে দিচ্ছে, তাহলে এটা লোয়ার মোটর নিউরন টাইপ, ঠিক আছে? আচ্ছা, পরের ছবিটাতে আসি। এখানে একটা জিনিস দেখা যায়, এই যে এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে নার্ভ টার্মিনাল, ওই যে মোটর নিউরন। আর এখানে এটা এটা হচ্ছে মাসল ফাইবার, এই যে পুরো এটা মাসল ফাইবার, ঠিক আছে? আর এখানে মিডের একটা ন্যারো একটা জায়গা আছে যেখানে কিছু ফ্লুইড আছে, হ্যাঁ, এক্সট্রা সেলুলার ফ্লুইড। আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটা কি? এই পুরো জিনিসটাই হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন, ঠিক আছে? এটা কি? is a highly specialized chemical synapse formed between a motor neuron and a muscle fiber, ঠিক আছে? এটা হচ্ছে কি বলা হয়? নিউরোমাস্কুলার জাংশন। আচ্ছা, এর ভিতরে এই যে এই জায়গাটা নার্ভ টার্মিনাল, এইটা বলা হয় প্রি সিন্যাপটিক মেমব্রেন। প্রি সিন্যাপটিক মেমব্রেন, হ্যাঁ, যেহেতু একটা সিনাপস হচ্ছে, তো সিনাপসের কয়েকটা কম্পোনেন্টস আছে। এটা হচ্ছে প্রি সিন্যাপটিক মেমব্রেন। আর এই মাসল ফাইবারের এই জায়গাটা, এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক মেমব্রেন। পোস্ট সিন্যাপটিক মেমব্রেন। আর এই মাঝখানে যে ন্যারো জায়গাটা বলছিলাম না, যেখানে এক্সট্রাসেলুলার ফ্লুইড আছে, এইটাকে বলা হয় সিন্যাপটিক ক্লেফট। কি বলা হয়? সিন্যাপটিক ক্লেফট, ঠিক আছে? যেহেতু এখানে এক্সট্রাসেলুলার ফ্লুইড আছে, তাহলে এখানে সোডিয়ামের পরিমাণও তো অনেক বেশি থাকার কথা, তাই না? আমরা তো জানি যে সোডিয়াম এক্সট্রাসেলুলার ফ্লুইডে অনেক বেশি থাকে, তাই না? আচ্ছা, এখন যখন একটা ইম্পালস আসে, তখন কি হয়? তখন এখানে কিছু ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, ঠিক আছে? নার্ভ টার্মিনালে যখন একটা ইম্পালস আসে বা অ্যাকশন পোটেনশিয়াল আসে, তখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়
এবং এই ক্যালসিয়াম ভিতরে ঢুকে কি করে, এইখানে কিছু ভেসিকল থাকে, যেই ভেসিকলের ভিতরে কিছু নিউরো ট্রান্সমিটার থাকে, কেমিক্যালস নিউরো ট্রান্সমিটার থাকে। সেই নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন। ইন শর্ট এসএইচডিও বোঝায়। এই অ্যাসিটাইল কোলিন কন্টেনিং ভেসিকলসকে সে এই মেমব্রেনের সাথে অ্যাটাচ করে, যে প্রিসিন্যাপটিক মেমব্রেনের সাথে। মেমব্রেনের সাথে যখন অ্যাটাচ করে তখন কি হয়, এর ভিতর থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়। ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন কি করবে, সে পোস্ট সিনাপটিক মেমব্রেনে যাবে। ঠিক আছে, এই যে পোস্ট সিনাপটিক মেমব্রেন, এই পোস্ট সিনাপটিক মেমব্রেনে এখানে কিছু রিসেপ্টর থাকে যেগুলোকে বলা হয় নিকোটিনিক রিসেপ্টর। এই অ্যাসিটাইল কোলিন এই নিকোটিনিক রিসেপ্টরের সাথে এসে বাইন্ড করবে, বাইন্ড করে সে কিছু চ্যানেল ওপেন করে। ঠিক আছে, চ্যানেল ওপেন করে, সেই চ্যানেল দিয়ে এই যে বলছিলাম না সিন্যাপটিক ক্লেফটে এক্সট্রাসেলুলার ফ্লুইড, সেখানে সোডিয়াম বেশি থাকে, তো সে কি করবে, এই সোডিয়ামকে ভিতরে ট্রান্সফার করবে। ঠিক আছে, যখন সোডিয়াম এটা তো পজিটিভ আয়ন তাই না, তাহলে যখন সোডিয়াম ভিতরের দিকে আসবে তখন কি করবে, সে একটা ডিপোলারাইজেশন, একটা ইলেকট্রিক্যাল শিফট করবে, তৈরি করবে। হ্যাঁ, মানে সে ডিপোলারাইজ করবে। সেই ডিপোলারাইজেশনের মাধ্যমে তাহলে কি হবে, পুরো মাসেল ফাইবারটাই তো ডিপোলারাইজ হবে। এবং মাসেল ফাইবারের ভিতরে আমরা জানছিলাম যে এখানে হচ্ছে, এটাকে এই যে একটা প্রজেকশন দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়, এটাকে টি টি টিউবুল বলা হয়। আর টি টিউবুলের পাশে আমরা কি পড়ছিলাম, যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তাই না, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে, দুটো ওভারল্যাপ থাকে। ঠিক আছে, এই সার্কোপ্লাজমিক রেটিকুলামে কি থাকে, প্রচন্ড আকারে ক্যালসিয়াম থাকে। তো যখন এইটা এই মাসেল ফাইবারটা ডিপোলারাইজ হচ্ছে, অবশ্যই তাহলে পুরো মাসেল ফাইবারটা তো ডিপোলারাইজ হচ্ছে, তাহলে এই টিটিউবুলস গুলো ডিপোলারাইজ হচ্ছে, এখানে ইম্পালস আসতেছে। তখন সে কি করবে, ইম্পালস যখন আসবে তখন সে এই সার্কোপ্লাজমিক রেটিকুলামেও আসবে। সার্কোপ্লাজমিক রেটিকুলামে আসবে, এখানে তো প্রচন্ড ক্যালসিয়াম আছে, তখন এই ক্যালসিয়াম কিছু রিসেপ্টরের মাধ্যমে, রায়ানোডিন রিসেপ্টর বলে, সেই রিসেপ্টরের মাধ্যমে সে এই যে সাইটোপ্লাজম মানে সার্কোপ্লাজম সে সেখানে আসবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে কিনা, এতটুকু বোঝা গেলে এই পর্যন্ত আমরা একটু স্টপ থাকি। ঠিক আছে, we need to stop now here, remember, এতটুকু মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস বোঝাই। আমি যে আগে আপনাদের বলছিলাম যে মাসেলে ইনারভেট করে ইন দা মিডল পোর্শনে, তাহলে সে কি করছে, আসলে এই মোটর নার্ভটা সে মিডল অফ দা মাসেলে কিন্তু তার অ্যাকশনটা করছে, তাই না, তাহলে বা এখানে আছে, তাহলে এই সে কি পুরো মাসেলটাতে আছে, পুরো মাসেলে কিন্তু নার্ভটা নাই, কোথায় আছে, মিডল অফ দ্য মাসেল। তাহলে এই জায়গাটাকে কি আমরা বলতে পারি যে এটা একটা স্পেশালাইজড রিজিয়ন অফ আ মাসেল fibers membrane of like sarcolemma that contains the receptor for the nerve signals, এটা কি বলতে পারি যে একটা স্পেশালাইজড জায়গা মাসেল ফাইবারের যেখানে কিছু রিসেপ্টর আছে, ঠিক আছে, ফর দ্য অ্যাকশন অফ দ্য নার্ভ সিগন্যালস। তাহলে এই জায়গাটুকুতে যেখানে এই রিসেপ্টর থাকে বা যেখানে এই মোটর নিউরনটা কাজ করে মাসেল ফাইবারে, স্পেশালাইজড বা স্পেসিফিক একটা জায়গা, সেই জায়গাগুলোকে বলা হয় মোটর এন্ড প্লেট। ঠিক আছে, মাসেলের মোটর এন্ড প্লেট। এবং হোয়াট ইজ এন্ড প্লেট পটেনশিয়াল, এই যে মোটর এন্ড প্লেট দিয়ে সোডিয়াম গুলো ভিতরে ঢুকছে, সেইগুলো এখানে একটা ইলেকট্রিক্যাল শিফট তৈরি করছে। হ্যাঁ, এটাকে বলা হয় এন্ড প্লেট পটেনশিয়াল। কি বলা হয়, এন্ড প্লেট পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে
মাসেল ফাইবারের যেই জায়গায় রিসেপ্টর গুলো থাকছে এবং সেই ফর দ্য নার্ভ সিগন্যালস, সেই জায়গাটাকে বলা হয় মোটর এন্ড প্লেট। এটা কি পুরো মাসেলেই থাকছে? না, কারণ কি আমরা ওই যে শুনছিলাম যে নার্ভ থাকে কোথায়, মিডল অফ দ্য মাসেলে, তাই না? তাহলে মিডল অফ দ্য মাসেল ফাইবারস গুলোতে যদি থাকে তাহলে সেই জায়গাগুলো কি, সেই জায়গাগুলো হচ্ছে মোটর এন্ড প্লেট, তার মানে সেখানে রিসেপ্টর গুলো আছে। এবং এই সোডিয়াম বা আয়ন্স ঢোকার কারণে এখানে যে একটা ইলেকট্রিক্যাল শিফট তৈরি হচ্ছে, সেইটাকে বলা হয় এন্ড প্লেট পোটেনশিয়াল। বোঝা গেছে? এগুলোর ডেফিনিশন পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তো বলছিলাম যে আমরা এই পর্যন্ত আপাতত স্টপ থাকবো। তাহলে এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম সে কিন্তু এই সাইটোপ্লাজমে, সার্কোপ্লাজমে এসে বসে আছে। এই পর্যন্ত আমরা স্টপ আছি। এখন আমরা এই যে কন্ট্রাকটাইল ইউনিট অফ দ্য মাসল জানতাম যে কি, অ্যাক্টিন আর মায়োসিন। তাহলে অ্যাক্টিন আর মায়োসিনের আমাদের স্ট্রাকচারটা জানতে হবে আগে, ঠিক আছে? এই জিনিসটা যেটা আমি ড্র করছি সেটা হচ্ছে অ্যাক্টিন, আর এই জিনিসটা যেটা আমি ড্র করছি সেটা হচ্ছে মায়োসিন স্ট্রাকচার। তাহলে অ্যাক্টিনের স্ট্রাকচারে দেখা যায় কিনা যে এইখানে আমি এই যে এটা এটা এই যে এরকম যে হালকা ব্লুইশ কালারের যেটা আমি ড্র করছি সেটা হচ্ছে অ্যাক্টিন। হ্যাঁ, অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্টে কিছু মায়োসিন বাইন্ডিং সাইট আছে, ঠিক আছে? অ্যাক্টিন ফিলামেন্টে মায়োসিন বাইন্ডিং সাইট আছে যেখানে যে মায়োসিনটা বাইন্ড করবে। কিন্তু তারপরে একটা গোলাপি কালারের, পিঙ্ক কালারের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। এই পিঙ্ক কালারের স্ট্রাকচারটাকে বলা হয়, এই যে এরকম যাচ্ছে যে, এটাকে বলা হয় ট্রোপোমায়োসিন। এই ট্রোপোমায়োসিন এই অ্যাক্টিন ফিলামেন্টে যে মায়োসিন বাইন্ডিং সাইট গুলো আছে, হালকা এই যে হালকা গ্রিনিশ দেখা যায়, এগুলা হচ্ছে মায়োসিন বাইন্ডিং সাইট। সেই মায়োসিন বাইন্ডিং সাইটটাকে এটা অকুপাই করে রাখে, ঠিক আছে? এটা ঢেকে রাখে। শুধু কি এভাবে ঢেকে রাখলেই হবে? এটাকে তো লক করতে হবে। সেই লক করবে হচ্ছে ট্রোপোনিন, ঠিক আছে? এই যে দেখেন ইয়েলোইশ কালারের ব্ল্যাক বাউন্ডারি দেওয়া, এর তিনটা পার্ট থাকে। ট্রোপোনিনের তিনটা পার্ট থাকে, এটা সম্পর্কে জানবো। এই যে তিনটা পার্ট এখানে ড্র করছি। তাহলে এই অ্যাক্টিন ফিলামেন্টে মায়োসিন বাইন্ডিং সাইট থাকে যেটা কাভার্ড থাকে বাই দিস পিঙ্ক স্ট্রাকচার কল্ড ট্রোপোমায়োসিন। এবং শুধু কি ঢেকে রাখলে হবে? এটাকে লক করে রাখতে হবে। লক করে রাখবে কে? এই ট্রোপোমায়োসিনকে অ্যাক্টিনের উপরে লক করে রাখবে কে? লক করে রাখবে এই ট্রোপোনিন, ঠিক আছে? আচ্ছা, এতটুকু সম্পর্কে আই থিঙ্ক ক্লিয়ার। এখন এই ট্রোপোনিনের পার্ট হচ্ছে তিনটা। একটা কি? একটা হচ্ছে টি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে আই। ট্রোপোনিনের টি পার্টটা is responsible for the tropomyosin, ট্রোপোমায়োসিন, ঠিক আছে? আর এর সি পার্টটা সি ফর ক্যালসিয়াম, একটা পার্ট ফর দ্য ক্যালসিয়াম, and I part is for the actin. Actually, I part gives an inhibitory effect. It actually uh, doesn't allow the attachment of actin and myosin, ঠিক আছে? আচ্ছা, এখন মায়োসিন স্ট্রাকচারে আসি। এই যে আমরা জানলাম মায়োসিন স্ট্রাকচার। এই মায়োসিন স্ট্রাকচারে দুইটা পার্ট আছে। এই পার্টটাকে বলা হয় টেইল, যেটা কন্টেইনস টু হেভি চেইনস, এন্ড এই পার্টটা যেটা, এটাকে বলা হয় হেড, এটাকে বলা হয় হেড, ঠিক আছে? যেটা হেড আছে। এখানে কিছু এই যে এরকম চারকোনাচে স্ট্রাকচার দেখা যায়, এটা হচ্ছে, এখানে কিছু লাইট চেইন থাকে। হ্যাঁ, এটাকে বলা হয়, এখানে থাকে ফোর, সরি, ফোর
light chains, 4 light chains। তাহলে আশা করি যে আমরা অ্যাক্টিন মায়োসিনের স্ট্রাকচার সম্পর্কে অবগত হলাম। আচ্ছা, এখন আপনাদের মাথায় এই প্রশ্ন আসে না যে এই যে অ্যাক্টিনের উপরে এই যে ট্রোপোনিন আছে, সে কি সবসময় লকই থাকবে নাকি সে কোন সময় আনলক হবে? হ্যাঁ, সে আনলক হবে। কখন জানেন? যখন এই যে এইখান থেকে আমরা পড়ছিলাম না ক্যালসিয়াম সাইটোপ্লাজমে আসে, সে এই মায়োফিব্রিলের বা মায়োফিলামেন্টসে এই অ্যাক্টিনের ভিতরে আসে, অ্যাক্টিনের এই ট্রোপোনিনে আসে, এসে এই সি পার্টের সাথে অ্যাড হয়। ঠিক আছে, তখন যখন অ্যাড হয় সি পার্টের সাথে ক্যালসিয়াম, তখন এই যে তালা দিয়ে রাখছিল ট্রোপোমায়োসিনকে অ্যাক্টিনের সাথে, সেই ট্রোপোমায়োসিনটা খুলে যায়, আনকভার হয়ে যায়। আনকভার যখন হয়ে যাবে, তখন সে কাকে খুলে দিবে? এই যে গ্রিন কালারের স্ট্রাকচার গুলোকে বলছিলাম যে অ্যাক্টিনের উপরে তারা আছে, তারা কি মায়োসিন বাইন্ডিং সাইট, এই মায়োসিন বাইন্ডিং সাইটটাকে কাভার করে দিবে, সরি আনকভার করে দিবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই মায়োসিনের হেডে কিছু বাইন্ডিং সাইট আছে, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট আর একটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট। ঠিক আছে, তো এই এটিপি যখন এসে এখানে এসে বাইন্ড করে থাকে এই অ্যাক্টিন বাইন্ডিং সাইট ইন দিস মায়োসিন, তখন এটা কি মনে হয় যে এটা ওই অ্যাক্টিনের মায়োসিন বাইন্ডিং সাইটের সাথে যে বাইন্ড করতে পারবে? কারণ এটা তো ঢেকে রেখে আছে এই এটিপি, এবং তারও তো এখানেও তো কিছু এনার্জি দরকার, তাই না? এই বাইন্ডিং করতে গেলে, কন্ট্রাকশন করতে গেলে অ্যাক্টিন আর মায়োসিনের ভিতরে তারও কিছু এনার্জি দরকার। তাহলে এখন সে এই এনার্জিটা কিভাবে পাবে? প্লাস এই এটিপি কেও সরাতে হবে। তখন এটিপি ভেঙে এডিপি এবং হাই এনার্জি ফসফেটে পরিণত হবে। তখন এই মায়োসিন বাইন্ড করার জন্য অ্যাক্টিনের সাথে এই এনার্জিটা আসবে এই ব্রেকডাউন অফ এটিপি থেকে। তাহলে যখন ব্রেকডাউন হয়ে যাবে, তাহলে এখান থেকে এটিপিও সরে যাবে। এটিপি সরে গেলে কি থাকবে এখানে? এডিপি আর হাই এনার্জি ফসফেট। যখন তখন কি হবে? এই মায়োসিনের হেড সে যে অ্যাটাচ হবে কোথায়? এই অ্যাক্টিনের সাথে। ঠিক আছে, এই অ্যাক্টিনের সাথে যে অ্যাটাচ হবে, তখন এই ফসফেটটা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, ফসফেট এখান থেকে চলে যাবে। ফসফেট চলে যাওয়ার পরে এখানে কিছু চেঞ্জ আসবে। ঠিক আছে, এই চেঞ্জের কারণে এখান থেকে এডিপিও চলে যাবে। তখন এই হেডটা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সে বেঁকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে, এরকম। তাহলে এই অ্যাক্টিনের মায়োসিন বাইন্ডিং সাইটের সাথে মায়োসিনের অ্যাক্টিন বাইন্ডিং সাইট এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকবে, তখন সে কি করবে? এই অ্যাক্টিনকে সে এদিকে টানার, পুল করার ট্রাই করবে। ঠিক আছে, এটাকে বলা হয় পাওয়ার স্ট্রোক এবং ওয়াক অ্যালং থিওরি। ওকে, তো যখন এই অ্যাক্টিনকে সে টানার ট্রাই করবে, তখন এই যে আপনাদের গাইডেন্স টানার যখন ট্রাই করতেছে অ্যাক্টিনকে, তখন সে টেনে এটা দেখেন ভিতরের দিকে ঢুকে গেল, তাই না? স্লাইডিং মুভমেন্ট হয়, হ্যাঁ, ক্রস ব্রিজ তৈরি হয়। এই স্লাইডিং মুভমেন্ট হচ্ছে আলটিমেটলি, এবং মাসেল কন্ট্রাকশন হচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখেন এই অ্যাক্টিন এটা কি পুরোটা ওভারল্যাপ করছে?
পুরোটাকে, মানে অ্যাক্টিন পুরোটা একটাকে আরেকটা উপরে কি পুরোটা ওভারল্যাপ করছে? করছে না, তাই না? কিছুটা ওভারল্যাপ করছে। এই জিনিসটা আমাদের জানতে হবে। এবং জেড লাইনকে অলমোস্ট টু দ্য এন্ড অফ দ্য এই দিস মায়োসিন এটাকে টেনে নিয়ে আসছে, তাই না? টু দ্য এন্ড অফ দ্য মায়োসিন যতটুকু টানা যায়, এবং অ্যাক্টিনটা ঠিক ততটুকুই ওভারল্যাপড হচ্ছে। এটা ছিল আমাদের অল অ্যাবাউট দিস স্ট্রাকচার। এখন কথা হচ্ছে, এই ইম্পালস কি সারাদিনই চলতে থাকে? না। এই সিন্যাপটিক ক্লেফটে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ বলে একটা এনজাইম থাকে। এই এনজাইমটা এই অ্যাসিটাইল কোলিনকে একটা সময় ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে? যখন অ্যাসিটাইল কোলিন ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে কি সে এসে এখানে বাইন্ড করতে পারে? না। তাহলে কি সোডিয়াম ভিতরে ঢুকে? না। তাহলে কি অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়? না। তাহলে কি এই অ্যাকশন পটেনশিয়ালের এই ইম্পালসটা কি এই সার্কোপ্লাজমিক রেটিকুলামে আসে এবং কি ক্যালসিয়াম রিলিজ হয়? হয় না। আচ্ছা, তাহলে এখান থেকে বুঝতে পারলাম একটা অ্যাসিটাইল কোলিনেস্টারেজের কাহিনী রিল্যাক্সেশনের জন্য গেল। আচ্ছা, তারপরে কি, এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলামে তো ক্যালসিয়াম ছিল, এখন মাসেল রিল্যাক্স করাতে গেলে তো তাহলে ক্যালসিয়ামকে যেই জায়গায় ক্যালসিয়াম ছিল সেখানে পাঠাতে হবে। সেইখানে পাঠাবো কিভাবে? এইখানে একটা পাম্প থাকে, হুম, ক্যালসিয়াম এটিপিএস পাম্প। এই পাম্প দিয়ে এই ক্যালসিয়ামকে এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই ভিতরের দিকে আবার পাঠায় দেওয়া হয়। তখন কি হয়? তখন এই স্ট্রাকচার থেকে ক্যালসিয়াম চলে যাবে। ক্যালসিয়াম যদি চলে যায়, তাহলে এই লকটা আবার কি হয়ে যাবে? আবার ফিরে আসবে। মানে সে লক থাকবে। কাকে লক করবে? এই ট্রোপোমায়োসিনকে এই অ্যাক্টিনের যে মায়োসিন বাইন্ডিং সাইট আছে সেটার সাথে লক করে দিবে। ঠিক আছে? আর এইখানে কি হবে? যখন এটা লক করে দিবে, তাহলে তো এই অ্যাক্টিন আর এর সাথে বাইন্ড করতে পারছে না। প্লাস এই যে এটিপি, সবসময় কি এডিপি হাই এনার্জি ফসফেটে আসবে না, আবার এটিপি তো জেনারেট হচ্ছে আমাদের বডিতে। তখন কি হবে? এই এটিপি আবার এসে এই হেডের সাথে লেগে যাবে। যখন এই হেডের সাথে লেগে যাবে, তখন হেডটা আবার ওই টিল্টিং থেকে সে আবার এরকম দিকে ফিরে আসবে। ঠিক আছে? দেখাই। সে আবার এরকম দিকে ফিরে আসবে। ঠিক আছে? এভাবেই ফুল প্রসেসটা চলতে থাকবে। রিল্যাক্স থাকবে মাসল। আবার যখন অ্যাকশন পটেনশিয়াল আসবে, আবার ক্যালসিয়াম আসবে, ট্রোপোনিন সির সাথে বাইন্ড করবে, এটিপি ভেঙে এডিপি অ্যান্ড হাই এনার্জি ফসফেটে পরিণত হবে। তারপরে মায়োসিনের হেড যে অ্যাক্টিনে মায়োসিন বাইন্ডিং সাইটের সাথে বাইন্ড করবে এন্ড আলটিমেটলি কন্ট্রাকশন হবে। তো সবসময় যদি কন্ট্রাকশন অবস্থায় থাকে, তাহলে কি হবে? এটাকে তো আবার রিল্যাক্স করতে হবে। তো রিল্যাক্সেশনটা কিভাবে হবে? যখন আবার এটিপি এসে, যেহেতু এটিপি জেনারেট হচ্ছে, এসে আবার হেডের সাথে যখন বাইন্ড করবে, তখন সে আবার ওই জায়গা থেকে সরে যাবে, অ্যাক্টিন থেকে সরে যাবে। এবং সাথে এই ক্যালসিয়াম সে কি করবে? যেহেতু এখানে কোলিনেস্টারেজ এনজাইম থাকে সিন্যাপটিক লেটে, এ কি করবে? একটা সময় এই অ্যাসিটাইল কোলিনকে সরাই দেবে এই জায়গা থেকে। তখন অ্যাসিটাইল কোলিন আর এখানে আসতে পারবে না, সোডিয়াম চ্যানেলও ওপেন হবে না, এবং আলটিমেটলি ডিপোলারাইজেশন হবে না, এবং সাইটোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হবে না, এবং ক্যালসিয়াম তাহলে এখানে থাকবে না। ঠিক আছে? এবং ঘরে মানে সাইটোপ্লাজমে যে ক্যালসিয়াম গুলো ছিল, সেই ক্যালসিয়াম গুলো কিন্তু আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামে ফেরত চলে আসছে। তো আলটিমেটলি এখানেও আর কোনো ক্যালসিয়াম থাকতেছে না। তাহলে এটা সেটাকে লক করে রাখছে। আশা করি জিনিসটা বোঝা গেল। প্রথমে মনে হবে যে খুব কঠিন, কিন্তু আসলে এত কঠিন না। আপনারা যদি এটা একটু ভালো করে খেয়াল করেন, একটু পুরো মেকানিজমটা বোঝার ট্রাই করেন, আই থিঙ্ক ইউ উইল গেট দিস and ultimately you will ace in your exam. And this was all about this topic. Thank you so much. If you like, please like my video. Then please like, comment, and subscribe, and also share. Thank you.